মারিয়া মেজাজ গরম, মনটাও খারাপ। মাত্র একটা ইন্টারভিউ দিয়ে বের হলো। না, ইন্টারভিউ খারাপ হয়নি, ভালোই দিয়েছে। চাকরিটা হলেও হতে পারে, খারাপ লাগাটা অন্য কোথাও। পিউরের তখনকার আচরণ মনে পড়লেই অন্ধকরণ ছেয়ে যাচ্ছে। মেয়েটা ওভাবে কেন বলল? কোনো অপরাধে জেনে বুঝে ও কোনো ক্ষতি আদৌ কি করেছে? আর কেনই বা অমন ফুটফুটে মেয়েটার আত্মহত্যা করতে যাচ্ছিল? আচ্ছা, ধূসর ভাইয়ের সাথে কিছু হয়েছে কি? মারিয়া আবার সজাগ হলো। তড়িঘড়ি করে ফোন বের করলো ব্যাগ থেকে। পিউ চলে যাওয়ার পর লাগাতার ধূসরকে কল করেছে সে। হিসেব করলেও কুলাবে না, কিন্তু ফোন তোলেনি। মারিয়া এখন আবার ডায়াল করলো। এইবার বন্ধই বলছে সে। চবর্গীয় শব্দ করলো মুখ দিয়ে। পিউ নির্ঘাত ওদের দিয়ে আজে বাজে ভাবছে। সে বিয়েবাড়ির ঘটনার জন্য নয়তো? ধূসর ভাই জানেন সব। ওনার ফোন তো বন্ধই থাকবে না কখনো। আজ হঠাৎ বন্ধ কেন তাহলে? উফ, কী যে ঘটছে! মারিয়া হতাশ হলো ধূসরকে না পেয়ে। পিউ যে এত ভয়ানক একটা স্টেপ নিতে যাচ্ছিল, ওনাকে যে জানানো দরকার। মেয়েটা আবার উল্টোপাল্টো কিছু না করে বসে। ভালো মন্দ বুঝি বা কতটুকু? সে ভাবুক হয়ে কান থেকে ফোন নামায়। অন্যমনস্ক থেকেই ব্যাগের ভেতর ফোন রাখতে যায়। আচমকা কেউ একজন ব্যাগটা ছোঁ মেরে কেড়ে নিল। পিলে চমকে গেল তার। চিকন চাকন ছেলেটা মুহূর্তের মধ্যে দৌড়ে পালালো। মারিয়া ভ্যাকাচাকা খেয়ে চেয়ে থাকে। হুঁশ ফিরতে পিছনে ছুটল। গলা ফাটিয়ে চিৎকার করলো, আমার ব্যাগ, আমার ব্যাগ! ছুটতে ছুটতে কেঁদে ফেলল মেয়েটা। ব্যাগের ভিতর তার সব প্রয়োজনীয় জিনিসপত্র, ফোনটা রওনাকে দেওয়া ভাইয়ের স্মৃতি। আবার এখন নতুন স্মার্টফোন কেনার সাধ্য নেই। সাথে আইডি কার্ড, টুকটাক টাকা পয়সা, টিউশন করে ঢাকা বাড়িতে একটা বাসা, নিজেদের খরচ, সংসার টানা, সব মিলেই তো করুণ অবস্থা। ইকবাল ওরা মাসে মাসে বাজারটা করে দেয়, এখনও মানা করলেও শোনে না। এইটুকু দিচ্ছে ভাগ্যিস, না হলে কি করতো সে? সামনে থেকে কত লোকজন এলো গেল, কেউ একটু ছেলেটাকে আটকালো না। মারিয়া চোখ গড়িয়ে জল পড়ল। সে বিপর্যস্ত পায়ে ছোট একটা পুরুষের দীর্ঘ কদমের সাথে কুলোতে পারল না নিশ্চিত। তবুও থামল না। আজকের এই দিনটা অশুভ তার। প্রথমে পিউর থেকে দোষ আরোপ, আর এখন থেকে ব্যাগ ছিনতাই। তাই ছোটার ফাঁকে একটা ক্ষিপ্রগামী বাইক পাশ কাটলো। রীতিমতো ছুটে গেল সামনে। ছিনতাইকারী দুরন্ত কদম সেথায় সুবিধে করতে পারল না। বাইক আরোহী নিমিষে ছুঁই ছুঁই হয় তার। এক হাতে ওপর বাইকের গতি রেখে অন্য হাতে খপ করে ছেলেটার ঘাড় চেপে ধরল। ভকরে গেল সে। দৃশ্যটা দেখতেই মারিয়া থেমে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো আরোহী মুখমণ্ডল হেলমেটের আবডালে। ছেলেটি ভীত লোচনে তাকায়। বাইক থামে না, উল্টো তাকে টেনে টুনে নিয়ে চলে সাথে। ছেলেটির পা দুটো হিমশিম খায় তাল মেলাতে। ছেলেটাকে হতভম্ব, হতবুদ্ধি, অচিরাত আক্রমণে দিশেহারা আরোহী হঠাৎ কপাল ছেড়ে দেয়। ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেলে অমনি থুতনি ঠেকল রাস্তায়। রক্ত বের হলো সাথে সাথে। হাত থেকে ছুটে গেল ব্যাগ। খোলা চেনে ফাঁক গলে জিনিসপত্র বেরিয়ে ছড়িয়ে ছিটে গেল। বাইকের গতি আস্তে ধীরে কমে আসে। লোকটা বাইক স্টার্ট দাঁড় করিয়ে নিচে নামলো। হেলমেট খোলার পর উন্মুক্ত চেহারা দেখে মারিয়া চোখ বেরিয়ে এলো। কোট ছড়িয়ে গেল বিস্ময়ে। সাদিম দাঁত খেঁচে ছেলেটার কপাল চেপে ধরে, টেনে ওঠায়। ভয়ে জড়সড় সে। শুকনো ঢোক গিলল কয়েকবার। সাদিম পরপর দুটো ঘুষি মেরে বলল, রাস্তাঘাটে ব্যাগ ছিনতাই করে বেড়াস শালা, তোকে পুলিশে দিচ্ছি দাঁড়া। সাদিম পকেট থেকে ফোন বের করতে উদ্যত হলো। হুড়মুড়িয়ে ছেলেটার পা
চেপে ধরে বলো, ভাই আর করতাম না, এইবারই মতো সাইরা দেন ভাই, কসম লাগে ভালো হইয়া যামু, আর করতাম না ভাই, পুলিশে দিয়েন না আমারে। সাদিপ সন্দিহান কণ্ঠে বলল, ভেবে বলছিস আর করবি না তো? মারিয়া ততক্ষণে দৌড়ে ওদের কাছে এসে দাঁড়ালো। ছেলেটা বলল, না না ভাই না। তারপর গলা চিমটি মেরে বলে, এই কসম খাইলাম আর জিন্দেগিতে করতাম। সাদিপ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকের হাতে ভাঁজ করে বলল, ঠিক আছে 10 বার কান ধর। ছেলেটা যত্রতত্র কান হাতে দেয়, নিজে গুনতে গুনতে ওঠ বস করে। 10 হলে দাঁড়ালো না। মারিয়া গোল গোল চোখে সবটা দেখছে, একবার ছেলেটার দিকে তাকাচ্ছে, একবার সাদিপের দিকে। 12-13 পার হলেও থামছে না। দেখে মিনমিন করে বলল, 10 হয়ে গেছে তো। ছেলেটা শুনেও থামল না, সে সাদিপের দিকে শঙ্কিত নেত্রে তাকিয়ে উঠতে বসতে অপেক্ষা করে অনুমতি। 19 থেকে 20 আওড়াতেই সাদিপ হাত উঁচু করে বলে, হয়েছে থাম। ছেলেটা থামলো, কান থেকে হাত সরালো। সাদিপ বলল, যা। সে স্বস্তির সমেত পা বাড়ায়, এবারের মতো বেঁচে গেল। সাদিপ অমনি ডেকে উঠে, দাঁড়া। কলের পুতুলের মতো আবার দাঁড়িয়ে গেল ছেলেটা। সাদিপ মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে বাড়িয়ে দিয়ে বলল, নে, কাটা জায়গায় ট্রিটমেন্ট করিয়ে নিস। সে অবিশ্বাসের চোখ তাকালো। সাদিপ বলল, কি? ধর। ছেলেটি দ্বিধাদ্বন্দ্বে সমেত টাকা ধরল, চট করে হাত উঁচিয়ে সামলালো, টুকলো সাদিপকে। আস্তে ধীরে বিদেয় হলো। তারপর সাদিপ চোখ সরিয়ে মারিয়ার দিকে তাকালো। মেয়েটা যে অনেকক্ষণ আগে পাশে এসে দাঁড়িয়েছে, সে ফিরেও তাকায়নি। সাদিপ ভুরু কুঁচকায়। মারিয়া আশ্চর্য বনে তাকায়, মুখ তার দৃষ্টি বিভ্রমে ভুগছে সাদিপের আচরণ দেখে। লোকটা ছিনতাইকারীকে ধরলো, মারলো, কান ধরালো, আবার টাকাও দিল। এ কেমন অদ্ভুত লোক। সাদিপ কুঞ্চিত ভুরু নিয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ, পরপর খ্যাত করে বলল, ব্যাগ পড়ে আছে দেখছেন না? তুলে যান। মেয়েটা নড়ে উঠল উঁচু কণ্ঠে, চমকপ্রদ দৃষ্টি তৎক্ষণাৎ উবে গেল। সাদিপ আরেক দিকে মুখ ঘুরিয়ে অনীহা কণ্ঠে বলল, ছিনতাইকারী ধরেছিল মানে এই নয়, আপনার ব্যাগটাও তুলে এনে দেব। মিষ্টি করে বলল, এই নিন ম্যাডাম আপনার ব্যাগ। মারিয়া মুখ কোঁচকায়, উত্তর না দিয়ে এগিয়ে যায়। পড়ে থাকে কয়েকটা জিনিস ব্যাগের ভেতর ঢোকায়। ফোনটাও বেরিয়ে গিয়েছিল, প্রজেক্টর ভেঙেছে, বাকি সব অক্ষত। দেখে প্রাণ ফিরল তার। ব্যাগ সমেত উঠে দাঁড়িয়ে হাসি মুখে ফিরে তাকালো। সাদিপের জন্যই হলো এসব। খুশি মনে ভাবলো একটা ধন্যবাদ জানাতে, এখন অথচ মুখ খুলতেও দিল না সাদিপ। যেছে ভাব নিয়ে বলল, প্লিজ এখন সিনেমার নায়িকাদের মতো গদগদ হয়ে ধন্যবাদ জানাবেন না। বলবেন না আপনি না থাকলে আমার যে কী হতো। এসব শুনলে আমার মাথা গরম হয়ে যায়। ম্যারিলে ধন্যবাদের আমার প্রয়োজন নেই। মারিয়া কটমট করল, হা করল, কিছু বলবে, পরক্ষণে মিয়ে গেল। উপকার করেছে ভেবে গিলে নিল অপমান। মিহিকণ্ঠে বলল, আমি অভদ্র নই, ভদ্রতা খাতিরে হলেও বলবো ধন্যবাদ। আপনার রাখতে হলে রাখুন, না হলে রাস্তায় ফেলে দিন। দেবো না আবার? নিশ্চয় দেব। ম্যালেরিয়া রুগীদের জিনিসপত্র আমি নিজের কাছে রাখি না। উনি ওয়ে এত কথা বলছি কেন? আমার তো সময় নেই। সাদিপ উঠে বসো বাইকে। স্টার্ট দেওয়ার আগে ম্যারিয়া বলল, শুনুন। সাদিপ ঘাড় ঘোরায়, কি? বলছিলাম যে আপনি কি বাড়িতে যাচ্ছেন? সাদিপ শৈলপ্রান্ত বাঁকায়। কেন? মারিয়া জিভে ঠোঁট ভিজিয়ে জানায়, না আসলে যদি বাড়িতে যেতেন তাহলে ধূসর ভাইকে একটু বলবেন আমার ফোন করতে। ওনার নাম্বারটা সুইচ অফ পাচ্ছি তো। মারিয়া অবিষয় মার্জিত আওয়াজ সাদিপের ওপর একটু প্রভাব ফেলল না। সম্পূর্ণ ধৃষ্ট কণ্ঠে বলল,
এলেন আমার মহারানী, আপনার কথা আমি বলতে যাব কেন? নিজেরটা নিজে বলুন। আমি পারবো না। মারিয়া মুখ কালো করে চোখ নামালো, ফেলল ছোট্ট দীর্ঘশ্বাস। সাদিব খেয়াল করেছে এ পর্যায়ে চোখ মুখ খানিক শীতল হলো। একটু ভেবে বলো, আমি বেড়াতে যাচ্ছি না, একেবারে রাতে ফিরব। যদি ভাইকে পাই বলে দিব আপনার কথা। মারিয়া ঝলমলে চেহারায় তাকায়, হেসে জানায় ধন্যবাদ। সাদিব সৌজন্যবোধ দেখালো না, কথাও বাড়ালো না, ব্যস্তভাবে বাইক ছুটিয়ে অদৃশ্য হলো। সেরকম একটা পরিবেশে হঠাৎ করে নিস্তব্ধ হলে যেমন হয়, শিখদের বাড়ির বসার ঘরে তেমন একটা মুহূর্ত পাশ কাটালো মাত্র। ধূসরের অতর্কিত আগমন ছুড়ে দেওয়া প্রশ্ন রুবায়দা বেগমকে ভড়কে দিল। তিনি বিভ্রান্ত নজরে মিনার বেগমের দিকে তাকালেন। ভদ্রমহিলা নিজেও কৌতূহল নিয়েছে। পিউ বিস্ময়হত। ধূসর হঠাৎ আসায়, এইভাবে জিজ্ঞেস করায় এরকম বিস্মিত প্রতিটি মানুষ। জবা আর সুমনা মুখ চাওয়াচাই করলেন। এই ঘটনার কিছু তারা জানে না। মারিয়ার সাথে ধূসরের বিয়ে কথাটুকু তাদের মস্তিষ্কের উপর দিয়ে গেল। প্রত্যেকে তটস্থ জিজ্ঞাসু উদগ্রীব। মিনা বেগম নিঃশব্দে দুপাশে আলতো মাথা নেড়ে বোঝালেন যে বলেনি। রুবায়দা বেগম ফের তাকালেন ছেলের দিকে। জেনে গিয়েছে তাতে সমস্যা নেই। অতিরিক্ত বিয়ে আজ হোক কাল জানতই। তিনি সহজ গলায় বললেন, তোকে কে বলো? ধূসর বরফ কণ্ঠে বলে, হ্যাঁ বা না তে উত্তর দাও মা। রুবায়দা বলতে নিলেন, পথিমধ্যেই পিউর কথা কেড়ে নেয়। আগ বাড়িয়ে শুধায়, কেন ধূসর ভাই? মারিয়া আপুর সাথে বিয়ে হবে, আপনি খুশি হননি শুনে? তার কণ্ঠ ভেজা অথচ তেরা প্রশ্ন ধূসরকে ইচ্ছে করে খোঁচানোর জন্য বলেছে। পুষ্প চোখ খিচে জিভ কাটল। পিউকে বোকা বোকা কথাটা উত্তর কী হবে আন্দাজ আছে তার? ধূসর রাগে আগুন সম। পিউরের কথাটা তার মধ্যে কেরোসিনের মতো কাজ করে। সে রুষ্ট চোখে তাকালো, বজ্রকণ্ঠে ধমকে উঠল, চুপ! বড়দের মধ্যে কথা বলিস, চাপকে পিঠের ছাল তুলে নেব বেয়াদব। স্যাঁত করে উঠল পিউ। বক্ষস্থল অন্তরাত্মা কাঁপুনি দিল। ভয়ে সুমনাকে খামছে ধরল রিক্তি। রাফিদ আড়াল হলো মায়ের পিছনে। উপস্থিত প্রত্যেকটি সদস্য হত বিহম্বল। 3 বছরে 3000 ধমক ধূসর খেয়েছে পিউর। গায়ে মাখেনি, আমলেও নেয়নি, অথচ প্রথমবারের মতো কোটর ছাড়িয়ে গেল অশ্রুতে। কান্না দমকে কণ্ঠনালী বুঝে এলো। গত কয়েকদিনের যন্ত্রণায় হানা দিল মনে। ধূসরের প্রতি একরাশ অভিমান নিয়ে খাবার ছেড়ে উঠতে গেল সে। হুঙ্কার ছাড়ল, খবরদার পিউ, এক পাও সামনে এগুবি না। পিউ থমকে গেল, আতঙ্কিত নেত্রপল্লব তিরতির করে কাঁপছে। পুষ্প সহ সবাই তেমন খাবার ছেড়ে দাঁড়িয়ে। রুবায়দা হতবাক হয়ে বলল, এভাবে ধমকাচ্ছিস কেন ওকে? ও কি করেছে? ধূসর রক্তপাত চোখে মায়ের দিকে নিবদ্ধ হয়। ক্রোধে সংবরণ করে ঠান্ডা গলায় ফের শুধালো, মারিয়ার সাথে আমার বিয়ে ঠিক করেছে? রুবায়দার ছেলের চোখ মুখ দেখে মিয়ে গেল। রয়েস হয়ে জবাব দিল, ঠিক করেছি সেরকম না, ভাবছি। বিয়ের ব্যাপারে কেন ভেবেছ? চিৎকারের তোপে রুবায়দা বেগম কেঁপে উঠলেন। তীব্র আক্রোশে ফেটে পড়ল ধূসর। মায়ের কম্পমান হাত থেকে থালা বাসন সজোরে ছুঁড়ে মারল মেঝেতে। হকচকালো সবাই। বুয়া রান্নাঘর থেকে উঁকি দিয়ে ভয়ে মাথা ঢুকিয়ে দিলেন। রুবায়দা বিমূঢ় চোখে তাকালেন। মিনা বেগম সুমনাকে ফিস ফিস করে বলেন, ছেলে দুটোকে নিয়ে যা এখান থেকে। ভয়ে জুপুথুপু বাচ্চা দুটোকে সাথে নিয়ে সুমনা এস্ত জায়গা ত্যাগ করলেন। কি করছে কি? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, খারাপ হয়ে গেছে। তোমরা খারাপ করে দিচ্ছ আমার মাথাটা। আমার একটু শান্তি তো তোমাদের সহ্য হচ্ছে না মা? মিনা বেগম
উদ্বিগ্ন হয়ে বললেন, ধূসর কি আবোল তাবোল বলছিস? আর এত রেগেই বা যাচ্ছিস কেন? তুই কি মারিয়াকে বিয়ে করতে চাস না? ধূসর বলল, আশ্চর্য বড় মা, মারিয়ার পাশে তোমরা বিয়ের শব্দটা ব্যবহার করছো কোন যুক্তিতে? রুবাইদা বেগম বলেন, মারিয়াকে আমার ভালো লাগে। তোর মুখে শুনলাম মেয়েটা কষ্ট করে অনেক। তোদের মধ্যে ভাবও দেখছি, তার জন্যই তো। ধূসর কথা কেড়ে নেয়, কড়া কণ্ঠে বলে, ওর সাথে আমার ভালো সম্পর্ক মানে আমরা প্রেম করছি না। একটা ছেলে একটা মেয়েকে প্রেমিকা হিসেবে নয়, ছোট বোন হিসাবে দেখতে পারে। তাহলে কেন তোমরা কুৎসিত করে ভাবছো আমাদের নিয়ে? মিনা বেগম বোঝাতে গেল, শান্ত হ বাবা। রুবা বুঝতে পারেনি, তুই চাস না যখন বিয়ে হবে না, একটু মাথা ঠান্ডা কর। কথাটা সেটা নয় বড় মা, কথা মায়ের বোকামি। কেন এমন ইউজলেসের একটা কথা মাথায় আনবে সে? একটাবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। কেন? মা হিসেবে ছেলের জন্য মেয়ে পছন্দ করার অধিকার নেই আমার? তার জীবন নিয়ে আমি চিন্তা করতে পারি না? ধূসর মুখের ওপর বলল, না পারো না। যে মা ছেলের মন বোঝে না, সে কি চায় বোঝে না, তার অধিকার কিসে? তোমার এই সিদ্ধান্ত আমার জন্য অভিশাপ হয়ে নেমেছিল। কোনো ধারণা আছে তোমার এই একটা অযৌক্তিক সিদ্ধান্তর জন্য গত 7টা দিন আমার উপর দিয়ে ঠিক কী কী গিয়েছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রুবাইদা বেগম আঘাত পেলেন মনে, চোখ ছলছল করে উঠছে। ফিসলে কণ্ঠে বললেন, এভাবে আমাকে বলতে পারলি তুই? আমি তোর মন বুঝিনি, মিথ্যে তো বলিনি। আমাকে বুঝলে এইরকম একটা মিথ্যা তুমি মাথাতেও আনতে না। তুই কি আদৌ বোঝো সন্তান কি? বোঝো মায়ের কর্তব্য কি? বুঝলে আমাকে দিনের পর দিন বড় মায়ের কাছে রেখে নিজের শান্তিতে ঘুমাতে পারতে না। তোমার চেয়ে উনি আমায় ভালো বোঝেন। যখন আমি চাইনি বিদেশ যেতে, কাঁদছিলাম, অনুরোধ করছিলাম, তখনও তুমি আটকাওনি, বলনি আমাকে যেন না পাঠায়। ছোট থেকে আমাকে দূরে দূরে রেখে বড় হওয়ার পর কেন এত ভালোবাসা দেখাচ্ছ? যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তখন তো পাইনি, তাহলে এখন কেন আসছো মায়ের অধিকার দেখাতে? আমি তো তোমার মতো মাকে চাই না, যার কাছে সন্তানের কোনো গুরুত্ব নেই। সে কি আদৌ ভালো মা হতে পারে? ধূসর কথা শেষ করল। আকস্মাৎ বিদ্যুৎ বেগে তার বাম গালে চর মারলেন আলতাফ। থমকে গেল সব কিছু, নিস্তব্ধ হয়ে পড়ল সকলে। আঁতকে উঠল মিনা বেগম, হাত দিয়ে মুখ চেপে ধরল পিউ। বাকিরা বিস্ময় বাকৃহীত। রুবাইদা বেগম স্তব্ধ ভঙ্গিতে পাশে ফিরলেন। আফতাব ক্ষুদ্র কণ্ঠে বললে, অভদ্র, অসভ্য, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় শেখোনি? রুবাইদা বলো, কি করলে এটা? এত বড় ছেলের গায়ে হাত তুললে ভাই? আফতাব শিকদার গরম চোখে তাকালেন। আপনি চুপ করেন ভাবিন, আপনার জন্যই ও এরকম বেয়াদব তৈরি হয়েছে। বড় ছোট কাউকে মানে না। এই চটটা বহু আগে দেওয়া উচিত ছিল আমার। ভুল করে ফেলেছি। আদর দিয়ে একটা বাদর তৈরি করেছেন সবাই। ধূসর একটা বার বাবার দিকে তাকালো না, হাত মুঠো করে এক লাথি বসালো সিঁড়ির পাশে দাঁড়ানো বিশাল ফুলদানির ওপর। ফুলের আষ্টে পড়ল, সেটা টুকরো টুকরো হয়ে ভাঙল। আরেক দফা চমকে গেল সকলে। আফতাব খেপে গেলেও আরও রাগের শরীর থরথর করছে। শান্ত মানুষ বছরে একবার রাখলে ভয়াবহ রূপ ধারণ করে। হলো তাই। তিনি ছেলের দিকে ফের তেড়ে যেয়ে নিলেন। মিনা বেগম টেনে ধরলেন, অনুরোধ করলেন, থাক ভাই, ও ছেলে মানুষ। ছেলে মানুষ কিসের ছেলে মানুষ? মারপিট করে বেড়ায়, গুন্ডামি করে, সে ছেলে মানুষ? পিউকে বলছে পিঠের ছাল তুলবে। ছাল তোমার তুলে নেওয়া উচিত। অমানুষ ছেলে একটা। পর মুহূর্তে আবার বলেন, বিয়ে করতে চাইছো না? বেশ, করতে হবে না তোমাকে। কাউকে তো জোর করিনি, সামান্য একটা আলোচনা হয়েছে। মেয়েটাকে
তোমার মায়ের পছন্দ ছিল, তাই বলে এত রিয়াক্ট কেন করতে হবে? বিদেশে পাঠানো ব্যতীত তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। এটাও দিতাম না। কতটুকু মানবা তুমি আমাদের সিদ্ধান্তে? তুমি একবার না বললে হতো, তাই বলে নিজের মাকে যা নয় তাই শোনাবে? তুমি তোমার মাকে কতটুকু চেনো? তোমার জন্মের সময় ওর শরীরে কতটা কমপ্লিকেট হয়েছিল আমি দেখেছি। ঝুঁকি ছিল তার জীবনের। ব্যাগ ভরে ভরে রক্ত দিতে হয়েছে। আনিস দিয়েছে, আজমল দিয়েছে। কত রকম অসুস্থতার দিন রাত এক করে কাটিয়েছে, তবু সে পিছপা হয়নি তোমাকে দুনিয়ায় দেখাতে। ভাবির কাছে তোমাকে এজন্যে রাখা হতো কারণ তোমার মা অসুস্থতা বিছানা থেকে উঠতে পারতো না তখন। এখনও কতটা অসুস্থ থাকে তুমি জানো? তোমাকে বিদেশ পাঠানোর সময় তুমি কেঁদেছ, আর সে কেঁদেছে প্রত্যেকটা রাত। আমাকে অনুরোধ করেছে তোমাকে নিয়ে আসার, আনেনি কারণ তুমি বকে যেতে। অবশ্যই বকে যাওনি তাও নয়, গিয়েছ। আস্ত একটা গোয়া হয়েছ। রাগলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলে মায়ের দায়িত্ব নিয়ে কেউ কথা তোলে না। তোমার মতো অসভ্যর পক্ষে তা সম্ভব। রুবায়দা বলল, আহ থাক না, থামো এখন, তুমি থামো। আমার চুপ থাকাতে ও দুর্বলতা ধরে নিয়েছে। তুমি আমার সামনে থেকে বের হও ধূসর। তোমাকে দেখলে আমার গা জ্বলছে। বের হও এক্ষুনি। ধূসর মায়ের দিকে একবার নরম চোখে তাকালো, নিচের চোখ এনে কঠোর আঁশে জল আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে জল শক্ত করে ঘুরে হাঁটা ধরল সদর দরজার দিকে। পিউ অভিসংখ্যা নিস্তেজ হয়ে পড়ল। ধূসর পর যাওয়া মানে আসবে না আর। মানুষটার দেশ সে জানে। ধূসর এগিয়ে যায়। রুবায়দা বেগম ধরফিরে ছুটে গেল পিছন থেকে, হাতখানা চেপে ধরলেন ছেলের। কেঁদে বললেন, যাস না বাবা, আমি বুঝতে পারিনি মায়ের একটা সামান্য ভুলে বাড়ি ছাড়বি। আর কখনো এসব নিয়ে ভাববো না আমি, তবু আমাকে ছেড়ে যাস না। মায়ের অশ্রুজল ধূসর ভিতরটা নাড়িয়ে দেয়। নিজেকে সংবরণ করতে পারে না। অভঙ্গুর ভীত দুলে ওঠে। ফিরে তাকায় সে। রুবায়দা বোঝা গলায় বলে, যাস না। ধূসর দুহাতে মায়ের মুখ তুলল, চোখে জল মুছিয়ে দিয়ে বলে, আম সরি মা, ভুল হয়ে গেছে। রেগে গেলে তোমার ছেলের মাথা ঠিক থাকে না, জানোই তো। এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি আমার। রুবায়দা শব্দ করে কেঁদে ফেলেন, পরপর ঝাঁপিয়ে পড়লেন ছেলের বক্ষে। ধূসর মায়ের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে। বাম চোখ থেকে গড়িয়ে পড়ে পানি। পুষ্প যখন জানালা কথাটা, ক্রোধে অন্ধ হয়ে গেছিল সে। তারপর পিউরে খোঁচানোর কথা, সব মিলে নিজের মধ্যে ছিল না। জ্ঞান শূন্য হয়ে যা মুখে এসেছে তাই বলল। প্রথমবার মাকে এতটা আঘাত দিয়ে তার বুকটা দ্বিখণ্ডিত। মিনা বেগম আঁচলে চোখ মুছে হাসলেন। ধূসরের পাশে দাঁড়াতেই ধূসর অন্য হাত বাড়িয়ে জড়িয়ে নিল তাকে। মিনা বেগম ঠোঁট ভেঙে কান্না চাপলেন যেন। মাথা এলিয়ে দিলেন ওর বুকে। জবা বেগম থেমে রইলেন না। চোখের জল নিয়ে ছুটে গেলেন। হাত বাড়িয়ে যতটুকু পালেন আঁকড়ে ধরলেন তিনজনকে। পুষ্প ছুটল একই রকম। তৈরি হলো পরিবারের মিলনায়তনে একটি মনোমুগ্ধকর দৃশ্য। আফতাব শিকদার ফোঁস করে এক নিঃশ্বাস ফেলেন। মৃদু হেসে দুপাশে মাথা নেড়ে ঘরের দিকে চলেন। পিউ নড়ছে না, সে স্থির অটল। তার চোখ দুটো উছড়ে পড়ছে সমুদ্রে। বক্ষে বইছে উত্তাল ঢেউ। ধূসরকে ভুল বোঝার অনুশোচনায় দগ্ধ হচ্ছে হৃদয়। নিজেকে নিজের কাছে কদাকার লাগছে। বিয়ের খবর শুনে ধূসর ভাইয়ের এই প্রতিক্রিয়া তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সে ভুল। বুঝিয়ে দিল তার অপরাধের গণ্ডি। সে দোটানা ভোগে এই মিলনে সামিল হবে কি না। তার কি যাওয়া উচিত ধূসরের কাছে? যাওয়া আছে সেই উপায়। না জেনে কত আজে বাজে কথা বলে দিল সেই দিন। তখনই পুষ্প হাত বাড়া ইশারায় করে, আয় পিউ। পিউ উজ্জ্বল চোখে তাকায়।
চোখ মুছে এগোতে নিলে ধূসর ভেঙে দিল সন্ধিক্ষণ। সরে গেল সবাইকে ছেড়ে। ছোট্ট করে বলে, যেতে হবে এখন। পিউ থেমে যায়। পুষ্প সহনীয় নেত্রে তাকায়। ধূসর লম্বা পায়ে রওনা করল। রুবায়দা বেগম উদ্গ্রীবের কণ্ঠে বলেন, আজকে ফিরবি তো বাবা? ধূসর যেতে যেতে জানালো, হ্যাঁ। সকলের সম্মতি পেল। পিউ আশাহত হয়ে তাকিয়ে থাকে। ধূসরে ফিরে দেখল না একবার। পিউরের কাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় গ্রামের পটু বিদায়। সে নিশ্চিন্ত। এই যে সে সন্ধ্যা থেকে টেবিলের ধারের কাছে যায়নি। উসখুস করছে হাঁসফাঁস। রুমে এ মাথা ও মাথা পায়চারি করছে অশান্ত ভঙ্গিতে। পুষ্প দুধের গ্লাস দিতে এসে তাকে দেখে মিটিমিটি হাসল। প্রকাশ করল না। পিউ তাকাতে স্বাভাবিক করে ফেলল মুখশ্রী। সে অধৈর্য হয়ে বলল, ধূসর ভাই ফিরছেন আপু? না। একটা ফোন করে দেখবি কখন আসবে? পুষ্প ভুরু কুঁচকে ভান করে বলল, কেন? উনি যখন ইচ্ছে তখন আসবে, তাতে তোর কি? পিউ মুখ ফুটে দিতে পারল না উত্তর। তার যে প্রাণ উষ্টাগত যাচ্ছে আর আসছে। কি করে বোঝাবে আজ বাড়িতে এই বিশাল ঝামেলার মূলে সে? ধূসর ভাই এক চর খেলেন। চাচ্চু প্রথমবার গায়ে হাত তুলেছেন ওনার। এই সব তার জন্যই। পিউ অন্তঃপুরি আবার ভেঙে এলো। কান্না পেল। পুষ্প সামনে থাকা আটকে রাখল সব। সে শান্ত নজরে বোনকে নিরীক্ষণ করে ঠোঁট চেপে হাসল। মাথা নেড়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ধূসর বাড়ি ফিরল 10টার পর। পার্টি অফিসে যায়নি বলে তাড়াতাড়ি এসেছে। পিউ দাঁড়িয়েছিল পুষ্পর বারান্দায়। ও খিচুকল ছিল মেন গেটে। ধূসরের বাইক দেখতেই সোজা হয়ে দাঁড়ায়। হৃদয় চঞ্চলা জোড়া হলো মুহূর্তে। ধূসর বাইক থেকে নামতে নামতে ফোন বাজলো। সে পকেট থেকে এনে সামনে ধরে। রিসিভ করে কানে গোজা অবধি পিউ দেখল। তারপর চঞ্চল পায়ে ছুটে গেল বাইরে। পুষ্প বিছানায় বসেছিল, চোখের সামনে বই। পিউরের অবস্থা দেখে হাসলো আবার। পিউ এসে সোজা ধূসরের ঘরে ঢুকলো। মনে মনে আরেকবার রিহার্সাল করলো ক্ষমা চাওয়ার। সন্ধ্যে থেকে মনের মধ্যে সাজানো শব্দগুলো আরেকবার আওড়ালো। ধূসর ভাই, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি বললে কানও ধরব। পিউ আরও কিছু সাজালো। বেশ কয়েকবার প্র্যাকটিস করলো কি কি বলবে। ধূসর ভাই কান মলে দিলে দিক, মারুক, ছাল উঠাও পিঠে, সে ক্ষমা নিয়ে যাবে। তখনই কলিং বেল বাজলো। সবাই জেগে থাকায় দরজার ছিটকানি তোলা ছিল। ঘুমাতে গেলে লক করা থাকে। দরজাকে খুলছে পিউ জানে না। সে স্পষ্ট শুনছে হৃৎপিণ্ড লাফঝাপ আওয়াজ, সাথে নিচ থেকে ধূসরের গুমোট কণ্ঠ, পিউ কোথায়? এরপর সোজা মায়ের গলা, ওর ঘরেতে। পিউ দরজার পিছন থেকে দাঁড়ালো। ধূসর ভাই সোজা রুমে এসে ঢুকলো। দরজা চাপাবেন, তারপর বের হবে সে। ভয় লাজুক, নার্ভাস হোক, যাই হোক, সব বলবে। ভুলের জন্য মাপ চাইবে। মাপ না করলে সে পায়ে ধরে ঝুলে থাকবে। ক্ষমা নিতে হবে আজ। অনেকক্ষণ হলো ধূসর এলো না। পিউরের খুসখুস মাত্রা তীব্রতর হচ্ছে। এদিকে আচমকা বাইরের জুতো শব্দ পেল। পিউরের বুক লাফাচ্ছে। ধুকপুক শব্দ বাজছে। ধূসরের রুমে ঢুকলো। দরজা চাপিয়ে সোজা হেঁটে গেল। আচমকা থেমে দাঁড়ালো। কপাল কুঁচকে পেছনে ঘুরল। দৃশ্যমান হলো পিউ। ওকে দেখতেই তার অভিব্যক্তি পাল্টায়। দুলুপ্ত হলো। পিউ সময় নিল না। উদ্বিগ্ন পায়ে গিয়ে তার মুখোমুখি হলো। পল্লব ঝাপটে ঢোক গিলে বলতে গেল, আমার কথা সম্পূর্ণ হয় না। আকস্মিক ধূসর ঠাঁটি এক চর বসালো গালে। পিউ চমকে গেল। গালে হাত চেপে তাকাতেও পারল না। ধূসর অন্য গালে আর একটা থাপ্পড় মারে।
পিউ কিন কর্তব্যবিমুখ, মাথা ভন ভন করে ঘুরে ওঠে তার। হতচেতন সে। কেন মারলেন? কী জন্য মারলেন? সে কিছু বলেনি তখনও। দুটো শক্তপোক্ত চর, তার পৃথিবী ঘূর্ণমান। ধূসর সহসা কোনো চেপে ধরল। চকিতে তাকালো পিউ, মুচড়ে উঠল ব্যথায়। ধূসর দাঁত কিরমিরিয়ে শুধালো, সুইসাইড করার খুব শখ তোর, তাই না? পিউরের ওষ্ঠযুগল ঠক ঠক করে কাঁপছে। ভয়ার্ত দুটি আঁখি ধূসরের রক্তবা চেহারায়। ফর্সা মানুষ কাঁদলে হাসলে লাল হতে দেখেছে সে, কিন্তু শ্যামলা বর্ণে ধূসর লালিত হয় অতিরিক্ত ক্ষোভে। নিঃশ্বাসে পায় হিস হিস শব্দ, দুপাশে চিবুকসহ কপালে শিরা ফুটে, চোখানা ওঠানামা করে। এই লক্ষণগুলো তাকে নিশ্চয় করছে ধূসর ভাই ভয়াবহ ক্রোধ নিয়ে। পিউরের মাথা তখনও ঘুরছে, ঢলছে পা দুটো। বলিষ্ঠ হাতে চর খেয়ে টালমাতাল অবস্থা প্রায়। শক্ত করে চেপে রাখা ধূসরের হাত আরও সুদূর হলো। পিউ বিমূঢ় নেত্রে তাকিয়ে অবিশ্বাস্য চোখে মুখে। সে কি আসলে দুটো থাপ্পড় খেয়েছেন, তাও ধূসর ভাইয়ের হাতে? পিউরের বুক ভেঙে পড়ে দুঃখে। ধূসর ভাই এত জোরে কী করে মারতে পারলেন? অথচ দু ঠোঁট নেড়ে আপনিটুকু উচ্চারণ করার সাহস হলো না। দুটো চর খেয়ে পিউ স্বচ্ছ নেত্র ঝাপটায় তখন। শ্বাসনালী শুকিয়ে কাঠ। মনে হচ্ছে মাথার ওপর পায়ের তলা সব ফাঁকা, মধ্যখানে ভারসাম্য সে। কোন সাহসে মরতে যাচ্ছিলে? রুষ্ট কণ্ঠে পিউরের হুঁশ ফিরল। কান মাথা ঝিমঝিম করছে, পর্দাটা ফেটে গেছে নির্ঘাত। এত জোর ঝামেলার মধ্যে নিজেই ভুলে বসেছিল কথাখানা। দুপুরে বিধ্বস্ত প্রায় সে এগিয়েছিল আত্মহননের পথে। মারিয়া সময় মতো না এলে সে যে এতক্ষণে উপরে থাকত। নিজে ভুলে গেল কি একজনের কানে কথাটা ঠিকই পৌঁছে গেছে। পিউ ভীত ঢোক গিলল। মনে মনে বলো, আপনি আমায় বাঁচিয়েও সিংহের গুহায় ঠেলে দিলেন। মারিয়া আপু, কি দরকার ছিল ধূসর ভাইকে জানানো আজ যে আমি শেষ? ধূসরের মুঠো থাকা তার কোনো চাপ পড়ে বাঁধন শক্ত করেছে সে। এই ব্যথার চেয়েও বাম গালে যন্ত্রণা অধিক। এখানেই যে টসটসে দুটো থাপ্পড় পড়েছে। পিউ অসহায় চোখে তাকালো। যদি ধূসর ভাই একটু মায়া হয়, কিন্তু লাভ হলো না। ধূসর দন্ত জিভিয়ে বলল, গাড়ির তলায় মরতে যাচ্ছিলি তাই না? মরার এত ইচ্ছে? পিউ বলতে চাইল কিছু, চাইল সাফাই গাইতে নিজে। ধূসরের লাল চোখ দেখে সাহসে কুলায় না। অবস্থা করুণ হলো। আর্তকণ্ঠে বলল, আর করব না ধূসর ভাই, আর করব না। কিছু কথা ফুটল, কিছু ফোটেনি। ধূসর একই রকম প্রতাপ সমেত আওড়ালো, তোর দুঃসাহসের জবাব নেই পিউ। মরতে চাইছিলি, বাসের নিচে পড়তে চাইছিলি, ব্যথা লাগতো না? তাহলে আজ আমি দেখি তুই কত ব্যথা সহ্য করতে পারিস। পিউরে চোয়াল ঝুলে পড়ে, বক্ষ স্পন্দ থমকায়। বুঝতে বাকি নেই আজ রক্ষে নেই তার। ধূসর ভাই মারতে মারতে বেহুশ না করে বানিয়ে থামবে না। কোনো প্রকার চাপে চোখ বুজে নিল ব্যথায়। ধূসর হাত সরাতে পারেনি। আচমকা ঢলে পড়তে নেয় পিউ। ধরফরিয়ে ধরে ফেলে ধূসর। পিউরের কোমর গিয়ে ঠেকল তার হাতে। নিমিষেই অজ্ঞান হয় মেয়েটা। ধূসর আঁতকে উঠে হতভম্ব হয়। এই পিউ, কী হলো পিউ? সারা শব্দ নেই। ধূসরের বুক ধপ করে উঠল, অন্তরস্থলে তুফান। তাড়াহুড়া করে পিউকে কোলে তুলল। নরম বিছানায় জায়গা পেল ওর শুকনো শরীর। ধূসর ঝুঁকে গলা চাপড়ে উদগ্রীব হয়ে ডাকল, পিউ, এই পিউ, পিউ। শেষ দিকে গলা অস্পষ্ট তার। বক্ষ হবার হা হুতাশ করছে। ভেতর থেকে কেউ প্রতিবাদ জানালো, এতটা উচিত হয়নি ধূসর, তুমি একটু বেশি স্বৈরাচার করছো। সে বুঝতে চাইল আমার অপরাধ, কেন ও মরতে যাবে? কোন সাহসে? ও ছাড়া
একটা মানুষের পৃথিবী কতটা শূন্য ও জানে? সত্যটা বলো, তুমি জানিয়েছ? ধূসর চুপ করে যায়, উত্তর নেই কাছে। অস্থির, অশান্ত হয়ে আবার পিউকে ডাকে। মেয়েটার কথা বলছে না, চোখ মেলছে না। ধূসর করুণ নেত্রে তার মুখের দিকে তাকিয়ে থাকলো। গালে বসে যাওয়া আঙ্গুলের চাপে হাত বোলালো। চোখ জলে উঠে চিকচিকে দেখায়। কোনো উতলে পড়ার আগে ধূসর আঙ্গুল দিয়ে ছিটকে ফেলল অশ্রু। চকিতে উঠে গেল। টি টেবিলের কাছে উৎকণ্ঠা পানি ছেটানোর কথাটাও ভুলে বসেছিল। পিউ আস্তে করে এক চোখ খুলল, অন্য চোখটা টিপ টিপ করছে। খুলে যাবে যে কোনো সময়। ধূসরের দিকে চক্ষু রেখে সন্দর্পণে উঠে বসল। নিঃশব্দে বিছানা থেকে নেমেই হুড়মুড়িয়ে ভোঁদড় লাগালো। রীতিমতোই ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল বাইরে। শব্দ পেয়ে ধূসর চটজলদি করে তাকায়। ভ্যাকাছাকা খেয়ে পিউরের ছোটা দেখে। ভুরু গুজিয়ে ফাঁকা বিছানা দেখল। তারপর এর মানে এই পুচকে মেয়ে জ্ঞান হারানোর নাটক করেছে। ধূসরের শান্ত উদ্বেগ চেহারা থমথমে হলো। ক্ষিপ্ত হলো মুহূর্ত। আওয়াজ করে পানি ভর্তি গ্লাসটা রেখে দিল টেবিলের ওপর। আশেপাশে জল উপচে পড়ল রাখার তোপে। পিউ দরজা দুটো সিটকেনি তুলে দিল। পড়ার টেবিলের সামনে থেকে কাঠের চেয়ারটা টেনে হিঁচড়ে এনে ঠেস দিল, যাতে কিছুতে ধূসর বাড়ি ঢুকতে না পারে। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। পরপর গালে হাত বোলালো। অবশ্যক, মারাত্মক জ্বলছে। এত জোরে কেউ মারে? পাষণ্ড লোক। হাতুড়ি হাত। ধূসরের রাগ সপ্তম আকাশে চর বসে দৌড় আটকানো দেখে। সেই দিন এই দরজা খোলা নিয়ে বাড়ির লোক জড়ো হওয়ার আজ ধাক্কা দিতে গিয়েও থেমে গেল। তবে কটমট করে ঘোষণা করল, আমিও দেখি তুই কতক্ষণ লুকিয়ে থাকতে পারিস। হুমকিতে পিউ ঢোক গিল। স্পষ্ট পাচ্ছে ধূসরের পায়ের শব্দ। আস্তে আস্তে শীতল হচ্ছে তা। এর মানে উনি চলে গেছে। পিউ হাঁপ ছেড়ে বাঁচল। গাল ব্যথা, চল নাড়ানো জো নেই। সে হতাশ হয়ে চেয়ারটার উপরে বসে পড়ে। এর থেকে বাসের তলাতে পড়াই ভালো ছিল। এখন যে জান হাতে নিয়ে পালাতে হবে। ধূসর অফিসে যায়নি আজ। পার্টি অফিসে দরকারি কাজ পড়েছে। আগামীকাল থেকে রাস্তা ওদের দলীয় স্লোগান নামবে। নির্বাচনে কিছুদিন বাকি মাত্র। দৈনন্দিন হিসাব অনুযায়ী আজ 6টায় স্থানীয় নাটকটা খাবার টেবিলে এলো। এসেই হোঁচট খেল। টেবিল ভর্তি খাবার আর চল ভর্তি মানুষের মাঝে পিউ নেই। ধূসর এসে বসল। সেদিকে মতো অপেক্ষা করতে করতে সময় যাচ্ছে। পিউ আসছে না। শেষ ধৈর্য হারিয়ে প্রশ্ন করল, পিউ ওঠেনি পুষ্প? পুষ্প খাওয়া থামিয়ে জবাব দেয়, আমি জানি না ভাইয়া। তোমায় একটু আগেই এসে বসেছিল। সুমনা বলল। কে পিউ? ও তো সেই কখন বেরিয়েছে। পুষ্প অবাক হয়ে বলল, বেরিয়েছে মানে কোথায় গেছে? শেষের দিকে কণ্ঠ মোটা হয় তার। সুমনা বলল, কোথায় আবার? পরীক্ষা দিতে। আজকে পরীক্ষা না? কি তাড়াতাড়ি শুরু হবে। ওই জন্যই নাস্তা না খেয়ে হুটোপুটি করে ছুটল। ধূসর জিজ্ঞাসু চোখ মুখ শিথিল করল। দৃষ্টি ফিরিয়ে এনে থালায় রাখল। হিসেব মতো রাগ হওয়ার কথা, অথচ ফোঁস করে শ্বাস ফেল। আচমকা ঠোঁটের কোণে ফুটল তীর্যক হাসি। মেয়েটা ওর হাত থেকে পালাতে আগেভাগে বেরিয়েছে। ধূসর ঠোঁট কামড়ে হাসল। ভাবল, ঘুরে ফিরে তো আমার কাছে আসবি পিউ? তোর লুকানো জায়গা আছে। যেমন হঠাৎ করে হেসেছে, অমন অচিরে হাসি গায়েব হয়। সে নিজেও বিশেষ কিছু খেল না। কোনো মতে একটা পরোটা খেয়ে উঠে গেল। কেউ একজন পাশে না থাকলে গলা দিয়ে খাওয়ার নামে না যে। আজকের থেকে নিদারুণ ব্যস্ততা শুরু হবে। ইকবাল তো ইকবালই, সভাপতি হয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায়। একটু চিন্তাও নেই তার, কারণ ধূসর আছে তো। আজকে আর সময় হবে না। না হলে এই পুচকি না খেয়ে আগে আগে বেরিয়ে যাওয়া, কলেজে গিয়ে ছোটাতো। ধূসর ব্যস্ত পায়ে বাইক
ছুটিয়ে বেরিয়ে যায়। বাড়িতে কখন ফিরবে তার ঠিক নেই। পিউ অনেকক্ষণ বসে আছে, তানহার কথা নেই। সবে বাজে 9:20। পরীক্ষা 10টা। ধূসরের সামনে পড়বে না বলে এক প্রকার পালিয়ে এলো। হাতে বাটার নানের 2টো কামড় বসিয়ে এদিক ওদিক তাকালো। হাতে ঘড়িতে চোখ বোলালো। বর্গের শব্দ করে বিড়বিড় করে বলল, আয় রে মেয়ে আয়, আর কত পড়বি। তানহা এলো আরও 15 মিনিট পার করে। পিউ তখন প্যারেন্টস ছাউনিতে বসে। ওকে দেখে ছুটে গেল সে। অবাক হয়ে বলল, তুই এত তাড়াতাড়ি এলি যে? পিউ তাকালো। তানহাকে দেখে ঠোঁট সরে গেল দুদিকে। চঞ্চল কণ্ঠে বলল, তুই এসেছিস? আমি এতক্ষণ বসে বসে এত বোর হচ্ছিলাম। তারপর হাতে রুটি এগিয়ে দিয়ে শুধালো, খাবি? তানহা বিস্ময়, তার ভুরু দুটো বেঁকে গেছে। চিন্তিত কণ্ঠে ভাবল, ও হাসছে কেন? ধূসর ভাইয়ের বিয়ের শোক পাগল হয়ে যায়নি তো? সে জিভে ঠোঁট ভেজায়। কাল অবধি কেঁদে ভাসানো মেয়ের দাঁত কেলানো হাসি দেখে ভাবনা চিন্তায় আগোছালো ছোট্ট বয়সে সয়ে প্রশ্ন করে, তুই ঠিক আছিস পিউ? হ্যাঁ, কেন? আমাকে দেখে তো মনে হচ্ছে আমি বেঠিক। তানহা ধপ করে পাশে বসলো। ঠোঁট কামড়ে ভাবল, ইতিহস্ত করে বলল, ধূসর ভাইয়ের বিয়ে আমার সাথে। সে চমকে তাকায়, থমথমে বলে, হ্যাঁ সত্যি কবে? পিউ হাসল ঝুলন্ত দাঁত দুটো দুলিয়ে দুলিয়ে বলল, খুব তাড়াতাড়ি হবে। তারপর একটা ছোট্ট সংসার হবে আমাদের। আমি ধূসর ভাইয়ের বউ হব। ওনাকে ভাই না ডেকে ডাকবো ধূসর জামাই। দারুণ লাগবে না? তানহা মুখ কুঁচকায়। কথাটা সে কত সিরিয়াসলি নিল। আর ফাজিল মেয়ে মজা করছে। বলো, ধূসর জামাই ডাকবি কেন? লাল নীল সবুজ হলুদ আরও কত রং আছে, সব বলে ডাকিস। পিউ খিলখিল করে হেসে উঠে, রাগ দুঃখহীন ঝরঝরে হাসি। তানহার বিস্ময় আরও ছাড়িয়ে যায়। পেটে রাখা প্রশ্ন চেপে রাখতে নিরর্থক হলো। জিজ্ঞেস করেই বসল, ঝামেলা মিটেছে? পিউ পুনরায় রুটিতে কামড় বসায়। ভুরু নাচিয়ে তুষ্ট কণ্ঠে বলল, মিটে একবারে জল হয়ে গেছে। তানহা আগ্রহ ভরে তাকালো। পিউ গল করে বিস্তারিত বলো। সব শুনে সে আর্তনাদ করে বলল, ধূসর ভাই মার খেয়েছেন? উফ মাই গুডনেস। পিউ মুখ বেঁকিয়ে বলল, ওটা মার বলে? মেজো চাচুর মতো ঠান্ডা মানুষ মারতে পারে? ওটা পিঁপড়া কামড় ছিল। মার তো খেয়েছি আমি, 2টো থাপ্পড়, তাও একদিনে। ভাবতে পারিস? তার কণ্ঠ কাঁদো কাঁদো। তানহা আহ্লাদ দেখায়, আহারে থাক সোনা, কাঁদিস না। পর মুহূর্তে বলো, অবশ্যই তুই যা করতে চাচ্ছিলি চর আমি দিতাম। ভাইয়া মেরেছে বলে কিছু বললাম না। কোন আক্কেলে সুইসেট খেতে গেছিলি বেবি? পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, মাথা ঠিক ছিল না, পরীক্ষাও ভালো হয়নি, সব মিলে একটা পাগল পাগল লাগছিল। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তানহা বলল, কাল যদি মারিয়া মেয়েটা বা আসতো কি হতো? ধূসর ভাইয়ের বউ হওয়া থেকে বঞ্চিত হতিস না? হতাম, বড় আক্ষেপ থেকে যেত। আর ভাবছি মারিয়াপুর কাছে ক্ষমা চাইব, না বুঝে হাবিজাবি বলে ফেলা অপরাধে। তাই করিস। আজকে প্রিপারেশন কেমন? পিউ ভুরু নাচায় জবরদস্ত। সে তো হাবভাব দেখে বুঝতে পারছি। আমি কিন্তু গ্রামার পড়িনি তেমন। দেখাবো। তানহা লম্বা করে নিঃশ্বাস ফেলে বলো, কী দিন কাল এলো। কাল যে মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আজ দেখো হাসি ধরছে না। পিউ মুচকি হাসে অন্যরকম গলায় বলে, এক সুরতন পুরুষ আমার অন্তঃপারে ঘর বানায়, আমার হাসি কান্না সতেবে প্রভাব চালাচ্ছে। তার একটু সঙ্গস্রোত আমার গ্লানি ব্যর্থতা ভাসিয়ে নেয়। তা একটু দূরত্ব আমার হৃদয়পটে বয়ে দেয় ঘূর্ণিঝড়। আমি নিজের সত্তা হারিয়েছি সেই কবে। এখন শুধু নিরুদ্দেশ হওয়া বাকি। তানহা টেনে টেনে বলো, বাহ,
কবি কবি ভাব, কবিতার অভাব, তা আবার কোন সন্দেহ আছে ধূসর ভাইয়ের ভালোবাসা নিয়ে? পিউ ভাবুক হয়, উত্তর দেয় মস্তিষ্ক বলছে নেই, যুক্তি এবং বলছে নেই, কিন্তু মন বলছে একবার সে সামনে আসুক, বলুক পিউ ভালোবাসি তোকে। যদি আসে কি করবি? পিউ বিলম্ব ব্যতীত জবাব দেয়, মরে যাব খুশিতে। তা না নিষ্প্রিয়া কণ্ঠে বলো, এর জন্য ভাইয়া বলছে না, উনি চান তুই বেঁচে থাক। আমিও এখন চাই উনি না বলুক। অকালে বেস্ট ফ্রেন্ড হারাতে কে চায়? পিউ ভুরু কুচকে তাকায়। তানা চোখ টিপে বলে, একটা ছেলে প্রপোজ করেছে কাল, এক্সাম শেষে একসেপ্ট করব। আমার তো তোর মতো হ্যান্ডসাম ফিক্সড কাজই নেই, যা আছে সব কোলে নিয়ে ঘুরতে হয়, তাই বাইরে দেখি অন্য কাজিনকে পটিয়ে বিয়ে করা যায় কিনা। শেষ দিকে তার দুঃখী স্বর পিউ শুনে প্রশ্ন করে হেসে ফেলল। সে প্রথমে দফায় ভেঙচি কাটলেও পরপর হেসে উঠে নিজে। ও নরম সকালে কলেজের আঙিনায় ভরে যায় দুটি কিশোরীর বন্যা ঝলমলে প্রাণবন্ত হাস্য উল্লাসে। তানহা কি মনে করে হঠাৎ হতচকিয়ে হলো, লাফ দিয়ে নামলো বসা থেকে। উজ্জ্বল চিত্রে বলো, আজ তোর মন ভালো, কাল এক্সাম নেই, চল না কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাব? বোটানিক্যাল। পিউর চোখ বড় করে ফেলল। না না, ধূসর ভাই জানলে বিন্দা কপট দিবে, ওটা ভালো জায়গা নয় তো। তা না মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, আরে জানবে না, চুপি চুপি যাব। আর শুধু আমরা নয়, প্রিয়ঙ্কা ওদেরও নিয়ে যাব। কিন্তু চল না পাখি, যাব, কটা ছবি তুলব, চলে আসবো। আর তাছাড়া তোর যে কানের পাশে দিয়ে একটা গুলি গেল, এর জন্য একটা ট্রিট কি আমার পাওয়ার নয়? পিউ একটু ভেবে বলো, আচ্ছা ঠিক আছে, আগে এক্সাম তো দেই, তারপর যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না। ওকে ওকে ডান, চল হলে গিয়ে বসি। পিউ নেমে দাঁড়ায়, ফাইল হাতে তুলে বলে, চল। পরীক্ষা শেষ হলো। পাক্কা 3 ঘন্টা বসে লিখে লিখে পিউর আঙ্গুল হাত ব্যথা, তাও স্বতঃস্ফূর্তভাবে হেলে দুলে বের হলো। বাইরে আসতেই তানা পাকড়া করে বলল, কি লিখেছিস এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? আরে এই। তানার কথা সম্পূর্ণ করতে দিল না, ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা বাদ দে, চল ফুচকা খাবো। বলতে বলতে হাত ধরে টানল সে। পিউ হোঁচট খেতে খেতে সামনে নেয়, পা মেলায়। ওরা দুজন ছাড়া প্রিয়ঙ্কা সোনিয়া এসে দলে ভেড়ে 4 জনে মিলে 4 প্লেট ফুচকার অর্ডার করলো। নর্মকণ্ঠে আবদার করলো বোম্বাই মরিচের সাথে মিষ্টি টক দেওয়ার। সোনিয়া একাই নিল ঝাল টক। দোকানির চোখে পলকে 4 প্লেট ফুচকা বানিয়ে ফেললেন। কথা মতো এক একজনের হাতে দিলেন। পিউ একটা মুখে পড়তেই যাবে, সেইক্ষণে এসে পাশে দাঁড়ায় মৃণাল। টেনে টেনে ডাকলো, ভাবি। পিউ তাকালো, ওকে দেখে ভুরু কুঁচকে বলল, আপনি আবার? জি, কি চাই আজ? ওই আগের বিষয়টাই, খাবার দিতে এসেছি। আমি পৌঁছাতে আপনি হলে ঢুকে গেছিলেন বলে দিতে পারিনি, তাই এখন দিতে এলাম। তানহা জিজ্ঞেস করলে, কে রে পিউ? পিউর অনীহা জবাব, আমার আচমকা আকাশ থেকে টপকে পড়া জামাইয়ের ভাই। মৃণাল বিনয়ী কণ্ঠে প্রতিবাদ করল, না ভাবি, আমার ভাই আচমকা টপকে পড়া নয়, থাক গভীর না যাই, নিন খাবার নিন। সে বাইরে দিল প্যাকেট, আজও সেই ফুড ভান্ডার থেকে আগত। পিউ মহা বিরক্ত হলো, ধরল না, ছুঁলো না, মুখের ওপর বলল, এক্ষুনি খাবার সমেত বিদেয় হন, না হলে খুব খারাপ হবে। মৃণাল হাসি হাসি মুখটা নিভে গেল। অবাক হয়ে বলল, সে কি, কেন রাগ করলেন কেন ভাই? পিউ বলল, আশ্চর্য, রাগ করার কি আছে, ইচ্ছে করছে না তাই নেব না, নিতে যে হবেই, ভাইয়ের করা আদেশ, না হলে রেগে যাবেন। পিউ শব্দ করে বাড়িটা ভ্যানের উপর রাখলো, কোমরে হাত দিয়ে বলল, কোন চুলোর ভাই? আজ বলতেই হবে, এই ভাই আপনার উদয় হয়েছে কোত্থেকে? কম্পিতকালে আমি আপনাকে দেখিনি, আপনার চেহারার মিল আছে এমন কাউকে দেখিনি। তো কিভাবে আপনার ভাইয়ে বিয়ে করেছি? কোন কাজী অফিসে গিয়ে? কাবিন কত ছিল?
মিলন মিটিমিটি হাসল। পিউ তাজ্জব হয়ে বলল, আহারে, হাসছেন কেন? এমনি বলছিলাম যে আমার দেরি হচ্ছে, ভাবি খাবারটা যদি নিতেন। তা না খেয়ে গিয়ে বলে, আরে ভাই রাখুন আপনার খাবার, আমি বেশ বুঝতে পারছি আসলেই ভাবি ঠাবি ডাকা একটা চাল। উনি ইনিয়ে বিনিয়ে ফ্লার্ট করছেন তোকে, বুঝলি পিউ? পিউ অক্ষি যুগল বিকট করতেই মৃণাল জিভ কেটে দুগালে চড় মেরে বলল, আস্তাক ফিরুল্লাহ, আমি ভাইয়ের ভক্ত, ওনার স্ত্রী আমার বোন। পিউ দাঁত চেপে কটমটো করে তাকালো। প্রিয়ঙ্কা সোনিয়া হাবলার মতো তাকিয়ে আছে। সে হাসার চেষ্টা করে বলো, ভাবি রাগ করলে? পিউ চবর্গীয় শব্দ করে কপালে ওপর ঠাস করে চর দিয়ে প্রকাশ করে বিরক্ত। বেশ বুঝলো যতক্ষণ না খাওয়া নিচ্ছে নিস্তার নেই, এই ছেলে যাবে না। বাধ্য হয়ে হাত পাতল দিন। মৃণালের চোয়াল ভরল হাসিতে। নিন। তারপর হেসে হেসে সাইকেল চালিয়ে বিদেয় হলো সে। পিউ দীর্ঘশ্বাস ফেল। তানহার দিকে ফিরতে দেখল সে ভাবুক হয়ে তাকিয়ে। পিউ ভুরু উজায়, তোর আবার কি হলো? ভাবছি কি এসব ধূসর ভাইয়ের কাজ হয়তো। পিউ সচকিত হয়, সজাগ হয়ে মস্তিষ্ক নিউ। আসলে কাজটা ওনার নয় তো। আজ 14ই ফেব্রুয়ারি। চেয়েছিলাম 1 ঘন্টার একটা বিশেষ পর্ব দিতে, কিন্তু 1 ঘন্টার খুব কাছাকাছি একটা পর্ব দিতে পেরেছি। এটার জন্য নিজের কাছেও ভালো লাগছে। তবে আমার প্রচুর ঘুম চলে আসছে। ভয়েসটা দেখে বা শুনে বুঝতে পারবেন কতটা বিরক্ত হয়ে চোখে ঘুম নিয়ে ভয়েসটা দিয়েছি। তাও চেষ্টা করেছি বড় একটা পর্ব দেওয়ার জন্য। ভালোবাসা দিবসে সবাই ভালোবাসার মানুষকে কাছে পাক। আশা করি আমার সব ভিউয়ার্সরা খুব ভালো থাকবে।